আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীবৃন্দ। তো আজকে আমার ফাইনাল রিভিশন ব্যাচের দ্বিতীয় ক্লাস। আর এই দ্বিতীয় ক্লাসটি আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি দিয়ে শুরু করতে যাচ্ছি। এবং এই অধ্যায়টা কিন্তু ভাইয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রতি বছরই কিন্তু বোর্ড পরীক্ষায় একটা সিকিউ আসে। বুঝতে পারছো? তাই এখনো যাদের এই অধ্যায় নিয়ে সমস্যা আছে, তোমরা যদি এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে আশা করি তোমাদের এই অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং বোর্ড পরীক্ষায় এই অধ্যায় থেকে যত সিকিউ এমসিকিউ আসুক না কেন, তুমি তার সহজে আনসার করতে পারবা। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। দেখো, তুমি যখন এই গতি অধ্যায়টা প্রথমে যখন খুলবা, তখনই যে টপিকটা পাবা সেটা হচ্ছে স্থিতি ও গতি। তাহলে ভাইয়া, স্থিতি ও গতি কি? স্থিতি হচ্ছে যে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানে যদি পরিবর্তন হয়, সময়ের সাথে কোনো কিছুর অবস্থানে যদি পরিবর্তন হয়, তখন তাকে বলা হচ্ছে স্থিতি। যেমন দেখো, আমি সমস্যা থেকে আমার কোনো অবস্থানে পরিবর্তন হচ্ছে? হচ্ছে না তো, আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি নাকি? তাহলে আমাকে কি বলবা যে আমি এখন কি স্থিতিশীল? বুঝতে পারছো? এবং যখন সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন হয়, অবস্থান যখন পরিবর্তন হয়, তখন তাকে গতিশীল বলা হয়। যেমন দেখো, আমি আমার অবস্থান এখানে, ঠিক আছে, আমি এখন হাঁটছি, ঠিক আছে, এদিকে আছি, তার মানে কি আমার অবস্থানে পরিবর্তন হইতেছে, তার মানে আমি এখন কি গতিশীল। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন অবস্থান বলতে আসলে কি বোঝায় এটা আমাদের জানা দরকার না? হ্যাঁ, অবশ্যই জানা দরকার। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে তোমাদের স্কুলটা কোথায়, তুমি যদি বলো যে আমাদের স্কুলটা হচ্ছে ভাগলপুর, তোমার উত্তরটা কিন্তু সঠিক, কিন্তু আমাদের অবস্থানটা তো জানা হলো না। হ্যাঁ, তুমি যদি আবার বলো যে আমাদের স্কুলটা হচ্ছে আমার বাসার গেট থেকে 1 কিলোমিটার দূরে, তাহলে তো তোমার স্কুলের অবস্থানটা জানা গেল না। কারণ 1 কিলোমিটার কোন দিকে, পূর্বে নাকি পশ্চিম নাকি উত্তর নাকি দক্ষিণ, এটা তো আর বলছো না। হ্যাঁ, তুমি যদি বলো যে আমাদের স্কুলটা হচ্ছে আমার বাসার গেট থেকে পূর্ব দিকে 1 কিলোমিটার, ঠিক তখনই তোমার স্কুলের অবস্থানটা সুনির্দিষ্টভাবে জানা যাবে। বুঝতে পারছো? তার মানে অবস্থান জানতে হলে তোমার দূরত্ব এবং দিক দুইটাই প্রয়োজন, এবং সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। নির্দিষ্ট বিন্দু বা প্রসঙ্গ বিন্দু কি? তোমার স্কুলের বেলায় নির্দিষ্ট বিন্দু বা প্রসঙ্গ বিন্দু ছিল হচ্ছে তোমার বাসার গেট। তোমার বাসার গেট থেকে 1 কিলোমিটার দূরে না, তার মানে প্রসঙ্গ বিন্দু হচ্ছে তুমি যেখান থেকে শুরু করবা, এটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। বুঝতে পারছো? আশা করি তুমি বুঝতে পারছো। হ্যাঁ, এরপরে টপিকটা দেখে, এরপরে টপিক হচ্ছে বিভিন্ন প্রকার গতি। তোমার বইয়ের মধ্যে 5 ধরনের গতি দেওয়া আছে। কয় ধরনের ভাইয়া? 5 ধরনের। এক নম্বর হচ্ছে তোমার সরল রৈখিক গতি। সরল সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি, বুঝতে পারছো? সরল রৈখিক গতি হচ্ছে তোমার সোজা পথে চলে। যেগুলো সোজা পথে চলে সেগুলো হচ্ছে সরল রৈখিক গতি। কি বললাম? যেটা সোজা পথে চলে। যেমন দেখো, কোনো কিছু যদি তোমার সরলরেখায় চলে, তাহলে সেটা কি সরলরৈখিক গতি বলে। সরলরেখা মানে কি সোজা। দেখো, আমি একদম সোজা হাঁটতেছি না ভাইয়া, এটা হচ্ছে ভাইয়া সরলরৈখিক গতি। আশা করি বুঝতে পারছো। তারপরে হচ্ছে তোমার ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি কি ভাইয়া? ঘূর্ণন গতি মানে কি? ঘূর্ণন গতি মানে কি? ঘুরে, ঠিক আছে, ঘুরে। কিভাবে ঘুরে? যেমন দেখো, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বিন্দু, ধরো আমি একটা নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে ঘুরতে থাকে, সমদূরত্বে মানে আমি একটা নির্দিষ্ট বিন্দু, আমার হাতটা কি দেখো সমদূরত্বে, মানে একই দূরত্ব না, দেখো সমান দূরত্বে, এটা সমান দূরত্বে এভাবে ঘুরতে থাকে। বুঝতে পারছো? এভাবে ঘুরতে থাকে মানে বৈদ্যুতিক পাকা আছে না ভাইয়া, বৈদ্যুতিক পাকা যে ঘুরে, এটা নির্দিষ্ট বিন্দু সমদূরত্ব থেকে ঘুরতে থাকে না? হ্যাঁ, তো এটাকে বলা হচ্ছে ভাইয়া ঘূর্ণন গতি। বুঝছো? আচ্ছা, এরপর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভাইয়া চলন গতি। চলন গতি। চলন গতি কি? কোনো কিছু যদি এমন ভাবে ঘুরতে থাকে যেন বস্তুর সকল কণা, বস্তুর সকল কণা মানে সারা শরীর, ধরো আমাকে দিয়ে বোঝো, সারা শরীর মানে সকল কণা একই সময়ে একই সময়ে একই দিকে যেতে থাকে, একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে চলন গতি। যেমন দেখো, আমি আমার সারা শরীর হচ্ছে সকল কণা, সকল কণা একই সময়ে একই দিকে যাবে, তাহলে একই সময় ধরো একবার বাম দিকে যাবে, ঠিক আছে, একই সময় একই দিকে গেছে, আবার কি আবার ডান দিকে, ঠিক আছে, একবার সামনে, মানে একই সময় কিন্তু একই দিকে যাইতেছি, বুঝছো, আবার পিছনে। বুঝতে পারছো? এটা হচ্ছে চলন গতি। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে ভাইয়া তোমার পর্যায়বৃত্ত গতি। কি বললাম? পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা কি ভাইয়া? কোনো গতিশীল বস্তু যদি কোনো গতিশীল বস্তু যদি একটা নির্দিষ্ট সময় পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর, দেখো ঘড়ি কাঁটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর কি জিরোকে অতিক্রম করে না? হ্যাঁ, আচ্ছা, একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, একটা নির্দিষ্ট বিন্দু হচ্ছে কি ভাইয়া ঘড়ির, ঘড়ির একটা নির্দিষ্ট বিন্দু কি ভাইয়া, ঘড়ির নির্দিষ্ট বিন্দু হচ্ছে জিরো, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কি একই সময়ে একইভাবে
একই দিকে অতিক্রম করে, বুঝতে পারছো? একই সময়ে একই দিকে একইভাবে অতিক্রম করে, তাহলে সেটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত গতি। দেখো যে আমরা যে সেকেন্ডের কাঁটাটা, ঠিক আছে, এটা কি সবসময় কি 60 সেকেন্ড, 60 সেকেন্ড পরে পরে এটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে একই দিকে একইভাবে অতিক্রম করে। এই সেকেন্ড কাঁটাটা কি একই দিকে একইভাবে অতিক্রম করতেছে না সব সময়? হ্যাঁ, তাহলে ঘড়ির কাঁটাটা হচ্ছে ভাইয়া একটা পর্যায়বৃত্ত গতি, বুঝতে পারছো? আচ্ছা, এরপর আছে হচ্ছে তোমার সরল স্পন্দন গতি। কি বললাম ভাইয়া? সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি। এটা কি? এটা হচ্ছে তোমার কোনো বস্তুকে যদি তুমি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে কি দুই পাশে স্পন্দিত হয়, নির্দিষ্ট বস্তুর দুই পাশে স্পন্দিত হয়, কোনো কিছু যদি একটা নির্দিষ্ট বস্তুর দুই পাশে স্পন্দিত হয়, মানে কি? মানে হচ্ছে দেখো, এখন দেখো এটা মনে করো একজন কেউ দোলনা কাটছে, বুঝতে পারছো? এখানে একজন কেউ কি দোলনা কাটছে, বুঝতে পারছো? এটা এটা যদি এদিক দিয়ে একবার গেল, এদিক দিয়ে একবার গেল, এটাকে একবার কি করছে, স্পন্দিত করছে না? স্পন্দিত করছে, ঠিক আছে, যে এটাকে একবার স্পন্দিত করছে, আবার এখান থেকে আবার এখানে গেছে, তার মানে আবার এদিক দিয়ে স্পন্দিত করছে, এদিকে স্পন্দিত করছে, আবার এদিকে স্পন্দিত করছে, মানে দুই পাশে স্পন্দিত করে, তাহলে সেটা হচ্ছে ভাইয়া সরল স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি কিন্তু ভাইয়া এক দিক থেকে স্পন্দিত করে সব সময়, আর এটা হচ্ছে সরল স্পন্দন গতি হচ্ছে দুই দিক থেকে কি তোমার স্পন্দিত করবে, বুঝতে পারছো? ওকে, তারপর আছে হচ্ছে তোমার কি স্কেলার ও ভেক্টর রাশি। স্কেলার ও ভেক্টর রাশি, স্কেলার ভেক্টর রাশি কি ভাইয়া? দেখো আমরা কিন্তু প্রথম অধ্যায়ে আমরা পড়ে আসছি যে রাশি কাকে বলে। এই জগতে যা কিছু পরিমাপ করা যায়, যা কিছু তুমি পরিমাপ করতে পারবা, সেটাই হচ্ছে রাশি। যেমন কি দৈর্ঘ্য, বয়স, সময়, এগুলো নাকি, এগুলো আমরা প্রথম ক্লাসে কিন্তু পড়ছি, বুঝতে পারছো? আচ্ছা, রাশি হচ্ছে তোমার দুই প্রকার ভাইয়া। রাশি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্কেলার রাশি, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশিটা কি ভাইয়া? স্কেলার রাশিটা কি? স্কেলার রাশি হচ্ছে যে যে রাশিকে শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে ভাইয়া স্কেলার রাশি। যেমন কি স্কেলার রাশি কি ভাইয়া? শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করে। স্কেলার রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা, যেমন কি ভাইয়া? যেমন দূরত্ব। তুমি দূরত্ব যদি বলে যে দূরত্ব কতটুকু তোমার স্কুলে, তাহলে তুমি বললা যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, শেষ। তুমি দূরত্বকে কিন্তু শুধু মান দিয়ে প্রকাশ করে ফেলতে পারতেছো, তাহলে এটা হচ্ছে একটা স্কেলার রাশি। এবং ভেক্টর রাশি কি ভাইয়া? তাহলে ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে যে রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য কি কি দরকার ভাইয়া? মান প্লাস দিকের প্রয়োজন হয় নাকি? হ্যাঁ, যেমন তোমার অবস্থান হচ্ছে একটা ভেক্টর রাশি, কারণ অবস্থানের কি শুধু দূরত্ব বলে দিলেই হয় না, এটা কিন্তু একটা দিকও বলে দিতে হয়, বুঝতে পারছো? তাহলে অবস্থানটা হচ্ছে ভাইয়া একটা ভেক্টর রাশি, বুঝতে পারছো? আশা করি খুব ভালো করে বুঝতে পারছো। তারপরে আসে হচ্ছে ভাইয়া, দেখো দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ, দূরত্ব ও সরণ কি ভাইয়া? হ্যাঁ, দেখো, ধরো তুমি এখান থেকে গিয়ে এদিকে গিয়ে তোমার স্কুলটা হচ্ছে এদিকে, বুঝছো? তোমার স্কুলটা হচ্ছে এইখানে, আর এটা হচ্ছে তোমার বাড়ি, ঠিক আছে, বাড়ি। তুমি এই যে এদিক থেকে এদিক দিয়ে গিয়া হেঁটে হেঁটে কি তুমি এইখানে স্কুলে গেলা। হ্যাঁ, এটা হচ্ছে তোমার দূরত্ব। এটা হচ্ছে কি তোমার দূরত্ব, বুঝতে পারছো? তোমার শুরু থেকে শেষ অবস্থান যে, এটা হচ্ছে ভাইয়া দূরত্ব। শুরু থেকে শেষ অবস্থান যে কতটুক, এটা হচ্ছে ভাইয়া দূরত্ব। তাহলে সরণ কি? সরণ হচ্ছে শুরু থেকে শুরু থেকে শেষ অবস্থানের যে পার্থক্য, শুরু থেকে শেষ অবস্থানের যে পার্থক্য, সেটা হচ্ছে ভাইয়া সরণ, বুঝছো? দূরত্ব কি? শুরু থেকে শেষ অবস্থানের যে দূরত্বটা, এটা হচ্ছে তোমার দূরত্ব। এবং সরণটা কি? শুরু থেকে শেষ অবস্থানের যে পার্থক্য, ঠিক আছে, শর্টকাট যে রাস্তা, সেটা হচ্ছে বায়া সরণ। আর শর্টকাট রাস্তা না, যেটা তুমি এদিক দিয়ে ঘুরে ঘুরে যাও, এটা হচ্ছে বায়া দূরত্ব। ক্লিয়ার? ওকে, তারপর আছে হচ্ছে তোমার দ্রুতি ও বেগ। দ্রুতি ও বেগ, দ্রুতি কি ভাইয়া? দেখো তুমি আগে কি পড়ছো? দূরত্ব ও সরণ পড়ছো না? দূরত্ব ও সরণ পড়ছো, বুঝছো? দূরত্ব ও সরণ পড়ছো। আর এখন কি দ্রুতি, দ্রুতি ও বেগ, ঠিক আছে, দ্রুতি ও বেগ। দেখো দ্রুতি কি? দ্রুতি হচ্ছে সময়ের সাথে, দ্রুতি কি ভাইয়া? দ্রুতি হচ্ছে সময়ের সাথে তোমার দূরত্বের পরিবর্তনের হার, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, দূরের সাথে দূরত্বের পরিবর্তনের হার। যেমন দেখো দ্রুতির দ আছে, আবার দূরত্বের কি দ আছে,
তার মানে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। বুঝছো? তাহলে বেগ কি? বেগ কি? বেগ হচ্ছে ভাইয়া, বেগ হচ্ছে সময়ের সাথে কি সরণের পরিবর্তনের হার। বুঝছো? সময়ের সাথে সরণের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। বুঝছো? হ্যাঁ, তার মানে কি দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। এখন তোমাকে যদি বলা হয় যে গড় দ্রুতি বের করো, গড় দ্রুতি বা দ্রুতি বের করো, ঠিক আছে, গড় দ্রুতি বের করো, তাহলে তুমি কিভাবে বের করবা? গড় দ্রুতি কি? দ্রুতি আমরা কি জানি? সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তার মানে কি দূরত্ব বাই সময়। বুঝছো? সময় তোমার দেওয়া থাকবে যে 20 মিনিট বা যতই মিনিট দেওয়া থাকবে, দূরত্ব দেওয়া থাকবে যে 1 কিলোমিটার। বুঝতে পারছো? তাহলে তুমি কি করবা? তবে এটা ভাগ দিয়ে দিলে কি তোমার গড় দ্রুতি এসে পড়বে। তাহলে গড় বেগ কিভাবে বের করবা? গড় বেগ কিভাবে বের করবা? বেগ কি ভাইয়া? সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। তাহলে সরণ বাই সময়। বুঝছো? দূরত্ব আর সরণ তো আর এক না। এখন তো ক্লিয়ার করে বুঝতে পারতেছো নাকি? তার মানে দ্রুতি হচ্ছে দূরত্ব আর বেগ হচ্ছে সরণের, মানে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। বুঝছো? আচ্ছা, দেখো এরপরে কি আছে ভাইয়া? ত্বরণ ও মন্দন। আমি কিন্তু সিরিয়ালি টপিক পড়াইতেছি। বুঝছো? সিরিয়ালি টপিক পড়াইতেছি। দেখো তারপরে আছে হচ্ছে ভাইয়া ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দন কি ভাইয়া? ত্বরণ ও মন্দন হচ্ছে, দেখো ত্বরণ হচ্ছে যখন কোনো কিছু গাড়ি বা যেটাই ধরো যদি সমবেগে চলে, যদি সমবেগে চলে, ঠিক আছে, মানে বেগে যদি কোনো পরিবর্তন না হয়, তখন কি পরিবর্তন যখন হয় না তখন মানে কি ত্বরণ নেই। কিন্তু যখন তোমার বেগের পরিবর্তন হয়, যখন বেগে ধরো তোমার একটা গাড়ি তোমার তোমার কি বলে যে 14 ms/h বেগে কি চালাইতেছে আর কি। বুঝছো? সবসময় 14 ms/h বেগে চলতেছে, তার মানে সে সমবেগে আছে, তার মানে এখানে ত্বরণ নেই। যখন সে 40 ms/h বেগের থেকে কি হঠাৎ করে তুমি কি তার কি বেগ বাড়াইছে, ঠিক আছে, যখন বেগ বাড়লো তখন সেটার মধ্যে কি ত্বরণ আছে, আমরা বুঝতে পারবো। তার মানে কি দেখো আমি একটা গ্রাফ লিখতেছি। দেখো দেখো এখন দেখো এদিক দিয়ে ধরো একটা বাইক চালিয়ে যাচ্ছে। বুঝছো? বাইকটা কি আস্তে আস্তে বেগের পরিবর্তন হচ্ছে না? এদিকে হচ্ছে বেগ, এটা হচ্ছে বেগ, হ্যাঁ, আর এটা হচ্ছে সময়। তাহলে দেখো সময়ের সাথে সাথে বেগের কি পরিবর্তন হতেছে না? বেগ বাড়তেছে না? তার মানে এখানে হচ্ছে তোমার ত্বরণ আছে। বুঝছো? ত্বরণ আছে। তারপর দেখো এখন কি একই বেগে চলতেছে, একই বেগে চলতেছে না? সময়ের সাথে সাথে একই বেগে চলতেছে। বুঝছো? তার মানে এখানে কি ত্বরণ নেই। আবার দেখো আবার বেগের পরিবর্তন হইতেছে, তার মানে কি বেগের পরিবর্তন হলে কি আছে? ত্বরণ আছে। বুঝছো? হ্যাঁ, আবার যদি দেখো এখন কি আবার বেগের কি বেগ কমে যাচ্ছে, কমে যাচ্ছে না? তখন এটাকে বলা হচ্ছে মন্দন। ঠিক আছে, মন্দন বা ঋণাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। বুঝছো? ত্বরণ ও মন্দন বুঝছো? হ্যাঁ, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারছো। এখন আমরা কিছু মাত্রা পড়বো, ঠিক আছে, মাত্রা পড়ার পর আমরা তোমার গতির সমীকরণ গুলা কি শিখবো। বুঝতে পারছো? দেখো মাত্রা বলতে কি বোঝায়? দেখো তোমার যদি বলে যে বেগের মাত্রা নির্ণয় করো, বেগের মাত্রা কি? বেগের মাত্রা কি? হ্যাঁ, বেগের মাত্রা কি? এখন তুমি বেগের মাত্রা কিভাবে বের করবা? বেগ কি জানি আমরা ভাইয়া? সময়ের সাথে সরণের পরিবর্তনের হার। সময়ের সাথে কি ভাইয়া? সরণের পরিবর্তনের হার, সরণের পরিবর্তন হয়। এখন সরণের একক কি? সরণের একক কি? সরণের একক হচ্ছে এল। বুঝছো? বুঝছো? সরণের একক হচ্ছে এল এবং সময়ের একক কি ভাইয়া? টি। তাহলে এটা যদি তুমি একসাথে করো তাহলে এল টিটা কি হয়ে যাবে? ইনভার্স ওয়ান হয়ে যাবে, যেহেতু বাঘটা কি মানে বাঘটা চলে যাবে, তাহলে এল টি ইনভার্স ওয়ান হয়ে যাবে, যেহেতু এটা উপরে গেছে। বুঝছো? তার মানে বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান। এখন যদি বলে যে ত্বরণের মাত্রা বের করো, ত্বরণ কি ভাইয়া? ত্বরণ হচ্ছে তোমার সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। সময়ের সাথে কি ভাইয়া? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। তাহলে এখানে আমরা বেগের কি পাইছি একক? বেগের মাত্রা কি পাইছি ভাইয়া? বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স ওয়ান, আর সময় কি ভাইয়া? টি। এখন দুটো যদি একসাথে হয় টি ইনভার্স ওয়ান, আর এটা যদি এখানে আসা পড়ে তাহলে তো টি ইনভার্স ওয়ান হবে। তার মানে দুইটা টি ইনভার্স ওয়ান, তাহলে এল টি ইনভার্স টু। তার মানে ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স টু। বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এখন তোমার দেখো ত্বরণের আরেকটা সূত্র আছে। ত্বরণ আমরা কি জানি? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, নাকি? ত্বরণ সময়ের সাথে বেগের পরিবর্তনের হার না? তার মানে বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তন মানে কি? হ্যাঁ, শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে বেগের পরিবর্তনের হার হলে
তাহলে শেষ বেগ হচ্ছে বি, আদি বেগ হচ্ছে ইউ, তাহলে বি মাইনাস ইউ আর সময় নিচে নাকি, তাহলে বি মাইনাস ইউ বাই টি। ত্বরণের কি ভাইয়া, ত্বরণ কি হচ্ছে তোমার এ দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো? আর এটা হচ্ছে শেষ বেগকে বি দ্বারা প্রকাশ করা এবং আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করে এবং সময়কে টি দ্বারা প্রকাশ করে। এটা আমরা অলরেডি কি সবাই জানি, বুঝছো? আচ্ছা, ত্বরণ এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। এখন এইটা থেকে আরেকটা সূত্র আসে, সেটা হচ্ছে তোমার আমরা যদি তোমার আর আর গুণ করি, দেখো এ এর সাথে টি গুণ হবে আর বি মাইনাস ইউটা কি থাকবে, তাহলে বি মাইনাস ইউ সমান সমান এ টি কি গুণ আকারে এদিকে চলে যাবে, তাহলে এ টি, বা বি সমান সমান ইউ এদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে ইউ প্লাস এ টি, বুঝছো? এই বিটা তোমার বিটা কখন বসাইবা সূত্রটা, যখন তোমার সমতরণে বলবে যে কোনো কিছু সমতরণে যাচ্ছে, বুঝছো? যখন তোমাকে বলবে যে সমতরণে যাচ্ছে, তখন তুমি বি সমান সমান ইউ প্লাস এ টি দিয়ে বেগের মান বের করবা। ক্লিয়ার? এখন যদি বলে যে কোনো বস্তু স্থির অবস্থা থেকে শুরু করছে, স্থির অবস্থা, তো স্থির অবস্থা যদি শুরু করে তাহলে ইউ কি জিরো হবে না? ইউ তো জিরো, স্থির অবস্থা থেকে শুরু করলে কি আদিবেগ জিরো প্লাস এটি, বা বি সমান সমান কি হবে ভাইয়া, এটি। ঠিক আছে, তখন এই সূত্রটা কখন ব্যবহার করবা, যখন স্থির অবস্থা থেকে কোনো কিছু শুরু করতেছে এমন যদি বলে উদ্দীপকে, তাহলে তুমি বি সমান সমান এটি দিয়ে বের করবা, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, এখন তোমাকে যদি বলা হয় যে দূরত্ব বের করো, দূরত্ব, তখন তুমি কিভাবে বের করবা? হ্যাঁ, যদি বলে যে সমবেগে চলতেছে একটা বস্তু, কি তোমার সমবেগে চলতেছে, সমবেগে চলতেছে, তাহলে তুমি দূরত্ব বের করার জন্য যে সূত্রটা ইউজ করবা সেটা হচ্ছে এস সমান সমান ভিটি। এই সূত্র দিয়ে তুমি কি বের করবা আর কি দূরত্ব। যখন কি বলে ভাইয়া, যখন বলে যে সমবেগে চলতেছে, সমবেগে, বুঝছো? যখন বলে যে সমবেগে চলতেছে, তখন তুমি এস সমান সমান বিটি দ্বারা বিটি দিয়ে কি দূরত্ব বের করবা। এবং যখন বলা হবে যে সমবেগে চলতেছে না, তখন তুমি দূরত্ব কিভাবে বের করবা, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্র দিয়ে। এখন তার প্রমাণ করার সময় নেই, এখন তোমরা কি শুধু সূত্রগুলো মুখস্থ করে ফেলবা, বুঝছো? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বুঝছো? এখন দেখো ভাইয়া, এখানে প্রত্যেকটা গতির সমীকরণে কিন্তু টি আছে, টি আছে না ভাইয়া? টি আছে। এখন তুমি যদি চাও যে একটা সমীকরণ বের করবা যেখানে টি থাকবে না, তাহলে তুমি সেটাও বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? আমরা কি জানি ভাইয়া, বি সমান সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। এখন দুই দিকে যদি তুমি বর্গ করো তাহলে কি হবে, ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার। এখন যদি তুমি সূত্র পালাও যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, নাকি বি স্কোয়ার। এখন তুমি এখান থেকে ইউ স্কোয়ার প্লাস এখান থেকে যদি তুমি টু এ কমন নাও, দুটার মধ্যে কিন্তু এ আছে, তার মানে টু এ যদি কমন নাও, তাহলে এখানে কি থাকে ভাই, দেখো ইউটি, ইউটি প্লাস এখানে কি থাকে ভাই, হ্যাঁ এখানে এ নিয়ে গেলাম, তাহলে এখানে কি, এখানে টু আছে কিন্তু, তাই কাটাকাটি করে হাফ থাকবে এবং এখানে একটা এ থাকবে আর এখানে টি স্কোয়ার থাকবে, বুঝছো? তাহলে ইউ স্কোয়ার প্লাস টু এ আর ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা কি দ্বারা, এটা কোন সূত্র, এস এর সূত্র, দূরত্বের সূত্র, তার মানে টু এ, এখানে আমরা এস লিখতে পারবো। তাহলে এটা হচ্ছে ভাইয়া একটা সূত্র যেখানে টি নেই, বুঝতে পারছো? এখানে কি টি নেই, এটা দিয়ে তুমি কি বেগ বের করতে পারবা। হ্যাঁ, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো। টপিকটা হচ্ছে ভাইয়া পরন্ত বস্তুর সূত্র, যাকে বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করেছেন এবং বিজ্ঞানী গ্যালিলিওকে কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞানের জনকও বলা হয়। তাহলে চলো জেনে নেই যে পরন্ত বস্তুর সূত্রগুলো কি কি। এক নাম্বার হচ্ছে যে স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান ও একই সময়ে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। হ্যাঁ, ঠিক আছে। এবং আমি যদি এখন এই মার্কার এবং একটা পাতা যদি নিচে ফেলি, ঠিক আছে, তাহলে কোনটা আগে পড়বে? নিশ্চিত মার্কার পড়বে, কারণ এখানে কি বাধা আছে, একটা বাতাসের একটা বাধা আছে না ভাইয়া? হ্যাঁ, বাধা আছে। তাহলে গ্যালিলিও বলছে যে যদি কোনো বিনা বাধায় পরন্ত সকল বস্তু একই সময় একই পথ অতিক্রম করবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দ্বিতীয় সূত্রটা কি ভাইয়া? দ্বিতীয় সূত্র হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ কি ওই সময়ের সমানুপাতিক, ওই সময়ের সমানুপাতিক। তার মানে টি যত বাড়বে বি তত বাড়বে, ঠিক আছে? এটা সমানুপাতিক চিহ্ন দিয়ে এটা বোঝায় আর কি, বুঝছো? আচ্ছা, এবং 3 নম্বর সমীকরণ কি, 3 নম্বর সূত্র কি? 3 নম্বর সূত্র হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, দূরত্ব কি দ্বারা প্রকাশ করা হয়, এইচ, যে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে বর্গের সমানুপাতিক মানে কি,
টি স্কোয়ার, ঠিক আছে, ওই সময় বর্গের সমানুপাতিক। এটা হচ্ছে তোমার গ্যালিলিওর দ্বিতীয় সূত্র, বুঝছো? তৃতীয় সূত্র। এখন হচ্ছে এই যে তিনটা সূত্রের উপর ভিত্তি করে কিন্তু তিনটা সূত্র আছে ভাইয়া, ঠিক আছে, তিনটা সূত্র আছে। সূত্রগুলো কি কি? সূত্রগুলো হচ্ছে বি সমান সমান ইউ প্লাস জিটি, হ্যাঁ, আবার কি তোমার এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হ্যাঁ, আবার বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, বুঝছো? হুম, টু জি এইচ হতো, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, এটা হচ্ছে তোমার এই নিউটনের তিনটা সূত্র আর কি। এটা কখন তুমি ব্যবহার করবা? যখন বলা হবে যে একটা বলকে উপরে ছুঁড়ে মারা হলো, বা একটা বস্তু কি উপর থেকে পড়তেছে, ঠিক আছে, তখন কি হয়? অভিকর্ষ ত্বরণ কাজ করে না। যখন একটা বস্তু উপরে যায় তখন কি অভিকর্ষ ত্বরণ কাজ করে না? তাই প্রত্যেকটা, দেখো আমাদের আগের সূত্র কি ছিল? বি সমান সমান ইউ প্লাস এটি, এটি এর জায়গায় কিন্তু জি বসছে, আবার এইচ এর সময় কি আছে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ছিল না, এর পরিবর্তে জি, এর পরিবর্তে জি, আবার এই কারণে কি ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এর পরিবর্তে জি। কেন কেন জি বসছে? কারণ এটা হচ্ছে তোমার, এটা উপর থেকে উপরে যাবে, অথবা কোনো বস্তু উপর থেকে কি নিচে পড়বে, ঠিক আছে, কারণ এখানে কিন্তু একটা অভিকর্ষ ত্বরণ কি বাধা পায়, অভিকর্ষ ত্বরণ কাজ করে। যখন কোনো বস্তু উপরে যায় বা উপর থেকে নিচে আসে তখন কিন্তু একটা অভিকর্ষ ত্বরণ কাজ করে। তাই প্রত্যেকটা মানে এমন অঙ্কের মধ্যে যে উপর থেকে পড়তেছে বা উপরে যাইতেছে, এমন অঙ্কের মধ্যে তোমরা কি বেগ বের করতে হলে এই সূত্র বের করবা, হ্যাঁ, এই সূত্র ইউজ করবা। যে এজ বের করতে হলে, উচ্চতা বের করতে হলে এই সূত্র ইউজ করবা, এবং বেগ বের করতে চাইলে কি এই সূত্রগুলা ইউজ করবা। যখন উপর থেকে কোনো কিছু নিচে পড়তেছে বা নিচ থেকে কোনটা কি উপরে যাইতেছে, বুঝছো? আচ্ছা, এখন আমরা তোমার কিছু ম্যাথ সলিউশন করব, তাহলে এই অধ্যায়টা আমাদের একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি তোমাদের এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো, যাতে তোমাদের এই অধ্যায়ের আর কোনো সমস্যা না থাকে। তাহলে চলো শুরু করি। দেখো প্রথম কোয়েশ্চেনটা ভাই কি বলছে, যে একটা গাড়ির বেগ 1 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে, মানে টি সমান সমান হচ্ছে 1 মিনিট, 1 মিনিটে স্থির অবস্থা মানে কি আদি বেগ জিরো, স্থির অবস্থা, হ্যাঁ, আদি বেগ জিরো, স্থির অবস্থা থেকে বেড়ে 60 কিলোমিটার পার হাওয়ার হয়েছে। 60 কিলোমিটার পার হাওয়ার হয়েছে মানে কি? এটা হচ্ছে চূড়ান্ত বেগ মানে বি, বুঝতে পারছো? এবং গাড়িটির ত্বরণ কত? ত্বরণ কত মানে ত্বরণ কি এ, তাহলে এ সমান সমান কত? দেখো প্রথমে আমরা যদি সলিউশন করি, কি কি দেওয়া আছে ভাইয়া? টি দেওয়া আছে, টি হচ্ছে 1 মিনিট, এটাকে আমরা সেকেন্ডে নিব, 60 সেকেন্ড। এবং তোমার আদিবেগ কত ভাইয়া? আদিবেগ তো জিরো, মানে স্থির অবস্থা থেকে যেহেতু, তার মানে কি আদিবেগ শূন্য। এবং চূড়ান্ত বেগ কি ভাইয়া? 60 কিলোমিটার পার হাওয়ার, 60 কিলোমিটার পার হাওয়ার মানে প্রতি ঘন্টায় আর কি। এটা কিভাবে ভাঙাবা? দেখো 60 কিলোমিটার পার হাওয়ার, না 60 কিলোমিটার, 1 কিলোমিটার সমান সমান আমরা কত জানি? 1000 মিটার। তাহলে 60 × 1000, বুঝছো? আমরা মিটারে নিলাম। এবং পার হাওয়ার মানে প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা 1 ঘন্টা কত ভাইয়া? 60 মিনিট, হ্যাঁ 60 মিনিট। এবং প্রতি মিনিটে কি 60 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ড যদি দিয়ে গুণ করি তাহলে কি এটা তোমার সেকেন্ডে এসে পড়বে, বুঝতে পারছো? এবং তারপরে যদি এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি 16 দশমিক কত ভাইয়া? 67 পাবা, ঠিক আছে। এবং বেগের মাত্রা কি একক কি? বেগের একক হচ্ছে ms/1, 16.67 ms/1, তাহলে আমরা বেগ পেলাম। এখন আমাদেরকে বলছে হচ্ছে যে ত্বরণ কত। এখন আমরা দেখো স্থির অবস্থা থেকে শুরু করছে, তার মানে এখানে দেখো বি আছে আর আছে হচ্ছে কি টি আছে, বুঝছো? তাহলে আমরা কোন সূত্র ইউজ করব? আমরা কোন সূত্র ইউজ করবো বলো? বি সমান সমান এটি, হ্যাঁ, এই সূত্র ইউজ করবো। কখন সূত্র ইউজ করবো? যখন স্থির অবস্থা থেকে শুরু হয়। তার মানে স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, তার মানে বি সমান সমান এটি। আমরা এখন কি বের করব? এ বের করব। তাহলে এ সমান সমান কি হবে? বি/টি, বি/টি। তাহলে বি এর মান কত ভাই? এখানে বি এর মান হচ্ছে 16.67, আর টি এর মান কত ভাইয়া? টি এর মান হচ্ছে 60 সেকেন্ড। এখন এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে 0.278, 0.278, বুঝছো? হ্যাঁ, এবং ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে ms/2। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, বুঝছো? আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটা দেখো দেখো কি বলছে। বলছে যে একটা গাড়ি 16 মাইলস/হাওয়ার বেগে চলতে চলতে, মানে আদি বেগ হচ্ছে 16 মাইলস/হাওয়ার, চলতে চলতে হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, তার মানে শেষ বেগ হচ্ছে 0, ঠিক আছে। এবং গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়, 5 মিনিট হচ্ছে ভাই কি টি। এবং গাড়িটির মন্দন কত? মন্দন কি ভাইয়া? মন্দন হচ্ছে তোমার ত্বরণের নেগেটিভ আর কি, যে নেগেটিভ ত্বরণ যেটা, এটা হচ্ছে মন্দন, মানে মন্দনের মান সবসময় কি
তোমার নেগেটিভ আসবে এবং ত্বরণের মান সবসময় পজিটিভ আসবে। তাহলে এখানে কি দেওয়া আছে ভাইয়া? এখানে দেওয়া আছে হচ্ছে বি, তো বি না সরি, বি তো শূন্য। হ্যাঁ, এখানে দেওয়া আছে কি ভাইয়া? ইউ কত দেওয়া আছে ভাইয়া? 16 মাইলস পার হাওয়ার, নাকি? এটা কিভাবে ভাঙাবা? আমরা কি জানি 1 মাইল সমান সমান হচ্ছে ভাইয়া 1.6 কিলোমিটার, 1.6 কিলোমিটার। তাহলে 1 মাইল হচ্ছে 1.6 কিলোমিটার। তাহলে 60 মাইল কত ভাইয়া? 60 ইন্টু 1.6, এটা কিলোমিটার গেছে, আমাদের কি মিটার নিতে হবে। তাহলে মিটার নিতে হলে 1 কিলোমিটার সমান সমান কি 1000 মিটার। তাহলে 1000 দিয়ে গুণ করে দিলাম, বুঝছো? এবং পার হাওয়ার মানে প্রতি ঘন্টা, প্রতি ঘন্টা কি হবে? আগের মতোই 16 ইন্টু 16 সেকেন্ড, বুঝছো? এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে 26.8, 26.8। আর আদিবেগ কি, আদিবেগ এবং বেগের মাত্রা কি, একক কি, সবসময় একই, m/1, বুঝছো? আচ্ছা, এখন আর কি দেওয়া আছে? আর হচ্ছে গাড়িটি থামতে 5 মিনিট সময় নেই, 5 মিনিট সময় নেই, ঠিক আছে? গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, তার মানে v সমান 0 শেষ বেগ, এবং 5 মিনিট সময় নেই, এটা হচ্ছে t। 5 মিনিট যদি সময় নেয়, 5 মিনিট কে যদি তুমি সেকেন্ডে নাও তাহলে কি করবা? 5 ইন্টু 16, নাকি? হ্যাঁ, 16 করো তাহলে এটা কত হবে বলো? 300 সেকেন্ড। 300 সেকেন্ড হবে না ভাইয়া? হ্যাঁ, 300 সেকেন্ড হবে। এখন তোমাকে বলছে যে মন্দন কত, মন্দন কত? এখন আমরা একটা সূত্র জানি না ভাইয়া? কি সূত্র জানি আমরা? মন্দনের সূত্র জানি না, ত্বরণের। a সমান সমান b মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, আমরা জানি না। কেন আমরা এই সূত্র প্রয়োগ করছি? কারণ এখানে কি b এবং ইউ এর মান জানা আছে, টি এর মান জানা আছে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, এখন যদি তুমি মান বসাও তাহলে কি হবে দেখো। b মাইনাস ইউ, b এর মান কত? 0, মাইনাস ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে ভাইয়া 26.8, এবং টি এর মান হচ্ছে ভাইয়া 300 সেকেন্ড। হ্যাঁ, এখন যদি তুমি এটাকে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে 0.089, মাইনাস, কিন্তু মাইনাস 0.089, ঠিক আছে? 89। আর ত্বরণের মাত্রা কি ভাই? m/2, বুঝছো? তার মানে মন্দনের মান সবসময় নেগেটিভ আসবে এবং ত্বরণের মান সবসময় পজিটিভ আসবে, কারণ মন্দন তো নেগেটিভ ত্বরণ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটা দেখো, এটা কি বলছে ভাইয়া? যে ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার পার হাওয়ার বেগে বল ছুটতে পারে। তার মানে ইউর মানটা দেওয়া আছে। হ্যাঁ, সে যদি কারা উপরের দিকে বল ছুড়ে, কারা উপরের দিকে বল ছুড়ে, তাহলে বলটা কত উপরে উঠবে? এই যে উপরে নিচের প্রশ্ন কিন্তু আসছে। হ্যাঁ, এখন আমাদের কি কাজ করতে হবে? এই যে পরন্ত বস্তুর সূত্রগুলো আছে না, এগুলো থেকে একটা ইউজ করতে হবে, নাকি? আচ্ছা, এখানে তোমার কি দেওয়া আছে প্রথমে ভাইয়া? যে একটা বল কি করছে? উপরে ছুটছে, তার মানে ইউ, ইউ সমান সমান কত ভাইয়া? 150 কিলোমিটার, 150 কিলোমিটার পার হাওয়ার, বুঝছো? এটা কিভাবে ভাঙাবা? 150 ইন্টু 1000, মানে প্রতি কিলোমিটার তো 1000 মিটার, আর হাওয়ার হচ্ছে আগের মতোই ভাইয়া 60 ইন্টু 60, 60 সেকেন্ড, বুঝছো? এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে 41.67। হ্যাঁ, 41.67 ms/1 একক, বুঝছো? হ্যাঁ, এখন তুমি যখন বলটা উপরে ছুড়বা, উপরে মারবা, তখন কি এই বলটার উপর কি মধ্যাকর্ষণ জনিত ত্বরণ কি করবে? মন্দন হিসেবে কাজ করবে। কারণ কোনো কিছু যখন তুমি উপরে ছুড়ে মারবা, তখন এটা কি মধ্যাকর্ষণ জনিত কি এটার মধ্যে বাধা দেয়, বাধা দেয়। এই মধ্যাকর্ষণ জনিত ত্বরণের বাধার কারণে এক সময় কিন্তু উপরে ওঠে কি বলটা থেমে যায়, তারপরে আবার নিচে পড়ে না? হ্যাঁ, নিচে পড়ে। এটা কিসের জন্য? এটা মধ্যাকর্ষণ জনিত কি ত্বরণটা যে এটার মধ্যে বাধা দেয়। কোনো কিছু উপরে উঠতে গেলে এই মধ্যাকর্ষণ জনিত ত্বরণ বাধা দিয়ে এটাকে নিচে নামিয়ে ফেলতে চেষ্টা করে, বুঝছো? তার মানে এটা এক সময় কি, এক সময় গিয়ে কি হবে? থেমে যাবে। তার মানে শেষ বেগ হচ্ছে ভাই কি? শেষ বেগ হচ্ছে 0, বুঝছো? এবং যেহেতু এটা উপরে যাবে, তখন কি করবে? মধ্যাকর্ষণ জনিত এটা কি করবে? বাধা, বাধা দিবে। বাধা দিবে না, মানে মন্দন হিসেবে কাজ করবে এটার মধ্যে। তার মানে মন্দন হিসেবে যদি কাজ করে তাহলে তোমার অভিকর্ষ ত্বরণটা কি হয়ে যাবে? অভিকর্ষ ত্বরণ যেহেতু মন্দন হিসেবে কাজ করবে বলটার উপর, তার মানে অভিকর্ষ ত্বরণটা তোমার মাইনাস হবে, বুঝছো? তাহলে আমরা একটা সূত্র জানি না, যে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। আমাদের কিন্তু ভাইয়া এইচ বের করতে হবে, এইচ বের করতে হবে। আমাদের এই সূত্র একটা আছে না ভাইয়া? এই সূত্র আছে। এখন জি যদি ভাইয়া মাইনাস হয়, অভিকর্ষ ত্বরণ যেহেতু মন্দন হিসেবে কাজ করবে, তার মানে মাইনাস। হ্যাঁ, মাইনাস, তাহলে এটা প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তার মানে ইউ স্কোয়ার মাইনাস 2gh। ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, এখন দেখো এখানে শেষ বেগ কত ভাইয়া? 0, 0 না শেষ বেগ? 0। হ্যাঁ, শেষ। এখন তুমি এই 2gh, যেহেতু আমাদের এসটা বের করতে হবে, তার মানে এটা তুমি এদিকে এনে পড়বা। এদিকে আছে মাইনাস, এদিকে গেলে কি হবে? প্লাস হবে। তাহলে 2gh সমান সমান কত ভাইয়া? ইউ স্কোয়ার, বুঝছো? বা আমরা যদি এইচ এর মান বের করবো তাহলে এসটা এদিকে রাখবো, এইচ সমান সমান
ইউ স্কোয়ার উপরে আর 2g চলে যাবে কি ভাইয়া নিচে। তাহলে ইউর মান কত ভাইয়া? এর মান হচ্ছে 41.67 হোল স্কোয়ারের উপর আছে, এবং 2 ইন্টু জি এর মান আমরা সবাই জানি 9.8। বুঝছো? এখন এটা এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে পাবা হচ্ছে তোমার 88.59, 88.59 মিটার। ঠিক আছে, মানে 1 মিটার তোমার 88.59 মিটার নাকি, মানে তোমার 30 তলা পর্যন্ত আর কি, বা এতটুকু রাখলে কি তোমার উত্তর হয়ে যাবে। বুঝছো? তার মানে উচ্চতা কতটুকু ভাইয়া? 88.59 মিটার। বুঝছো? যদি কোনো কিছু উপরে 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 ছুঁড়ে ছুঁড়ে মারে আবার, বা কোনো কিছু যদি উপর থেকে নিচে পড়ে, তাহলে এরকম এইভাবে সূত্র দিয়ে কি করবা তুমি সমাধান করবে অঙ্কটা। বুঝছো? আশা করি তুমি এই অধ্যায়টা তোমার একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়, তোমার কোন জায়গায় অসুবিধা হচ্ছে, তুমি আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে? এবং এই তোমার যে সমস্যাটা হবে, এই সমস্যার একটা সমাধান ক্লাস আমি তোমাকে দিয়ে দেব ফেসবুকে অথবা ইউটিউবে, তোমাকে কি দিয়ে দেব ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।